স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। বিভাজনের রাজনীতিকে সরিয়ে যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করলেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার জয় নিশ্চিত হওয়ার পর নিজ শহরে দেয়া ভাষণে এই অঙ্গীকার করেন তিনি। করোনা মোকাবেলার পাশাপাশি মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও দেন বাইডেন। বিশাল এই জয় বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। টান টান উত্তেজনা, অনেক হিসাব নিকাশ। এরপর ম্যাজিক ফিগার 270 ইলেকটোরাল ভোট অতিক্রম করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে নানা নজির করেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবেও শপথ নেবেন তিনি। বিশাল এই জয়ের পর ডেলোয়ারের উইলমিংটনে দেয়া বিজয় ভাষণে যুক্তরাষ্ট্রে বিভক্তির রাজনীতি বন্ধের অঙ্গীকার করেন বাইডেন। আমি এমন একজন প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি যিনি বিভক্তির নয়, ঐক্যের চেষ্টা করবেন, যিনি লাল রাজ্য কিংবা নীল রাজ্য দেখবেন না, শুধু দেখবেন যুক্তরাষ্ট্রকে। দেশে করোনার ভয়াবহ পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি চলমান মহামারীতে ধুঁকতে থাকা অর্থনীতিকে টেনে তোলার প্রত্যয় ব্যক্ত করেন জো বাইডেন। আমার চাওয়া আমেরিকার সোলকে ফিরিয়ে আনা, এই জাতির মেরুদণ্ড মধ্যবিত্ত শ্রেণীকে পুনর্গঠন করা, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আবারও পুরো বিশ্বের শ্রদ্ধা ফিরিয়ে আনা। এইদিকে এসব কৃতিত্বকে সঙ্গী করে যুক্তরাষ্ট্রের 59তম প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত করায় বাইডেন ভাসতে থাকেন বিশ্ব নেতাদের অভিনন্দন বার্তায়। এক টুইটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জো বাইডেনকে এবং ঐতিহাসিক অর্জনের জন্য কামালা হ্যারিসকে অভিনন্দন জানান। এছাড়া জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়কদের উষ্ণ অভিনন্দনে সিক্ত হন বাইডেন। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাইডেনের মেয়াদে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও রোববার দেশটির নতুন নির্বাচিত প্রেসিডেন্টকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নিজস্ব প্রচেষ্টায় এবং যুক্তরাষ্ট্রের মতো বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় যে অগ্রগতি অর্জন করেছে তা স্বচক্ষে দেখার জন্য বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী কামালা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদও। 59তম মার্কিন নির্বাচন এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে প্রার্থীদের জয় পরাজয় নির্ধারিত হলেও কিছু স্টেটের ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। নর্থ ক্যারোলাইনা, জর্জিয়ায় ভোট গণনা এখনও চলছে। এ পর্যন্ত প্রকাশিত ফলাফলে সব মিলিয়ে জো বাইডেন 290টি ইলেকটোরাল ভোট জিতে হোয়াইট হাউসের চাবি নিশ্চিত করেছেন, যেখানে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে রয়েছে 214টি ইলেকটোরাল ভোট। গত 3 দিনে যা আর বাড়েনি। মূলত শনিবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের 20টি ইলেকটোরাল ভোট জিতেই জয় নিশ্চিত করেন বাইডেন। বাকি অঙ্গরাজ্যগুলোতেও এগিয়ে রয়েছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ে চীন, ভারত, রাশিয়া, উত্তর কোরিয়া, কিউবা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কম বেশি পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে মার্কিন অভিবাসন নীতিও বাইডেন অনেকটা সহজ করবেন বলে ধারণা অনেকের। এছাড়াও ট্রাম্পের শাসনামলে সরে আসা আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি বা সংস্থাতে যুক্তরাষ্ট্রের ফের অন্তর্ভুক্তির সম্ভাবনাও প্রবল হয়েছে বলে মনে করা হচ্ছে। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের 4 বছরের শাসনামলে চীনের সঙ্গে বাণিজ্য বিরোধ এতটাই স্পষ্ট ছিল যে বেশ কয়েকবার উভয় পক্ষের সমঝোতার চেষ্টাও ব্যর্থ হয়েছে। উল্টো নির্বাচনের ঠিক আগের মুহূর্তে ওয়াশিংটন বেইজিংয়ের বৈরিতা চরমে ওঠে। তবে বিভিন্ন ক্যাম্পেইনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন তিনি উদার বাণিজ্য নীতিতে বিশ্বাসী। সরকার গঠন করলে চীনের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবে তার সরকার।
প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে ইরানি জেনারেল কাশেম সুলেমানি হত্যার ঘটনায় ওয়াশিংটন তেহরান সম্পর্কের চরম অবনতি হয়। বাইডেন ক্ষমতায় আসায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আগের মতো থাকবে কিনা তা স্পষ্ট না হলেও ইরান সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার সরকারের চেষ্টা থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা আশা করছি বাইডেন ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো পরিবর্তন আনবেন না। তবে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্র আবারও অন্তর্ভুক্ত হলে আরব দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হতে পারে। ইউরোপ ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, কিউবা, ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের সঙ্গে এই ডেমোক্রেটের পররাষ্ট্রনীতি বেশ ইতিবাচক হবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া, উত্তর কোরিয়া, ভারতকে বাইডেন কৌশলেও মোকাবেলা করবেন বলে মত বিশেষজ্ঞদের। তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যত ভালো হবে, ভারতের সঙ্গে ততই দূরত্ব সৃষ্টি হবে বলে শঙ্কা অনেকের। এক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূত এশীয় আমেরিকান কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হওয়ায় দিল্লি ওয়াশিংটন সম্পর্কে ফাটল ধরবে না বলে মনে করা হচ্ছে। 2017-তে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর মার্কিন অভিবাসী নীতি কঠোর করেন। বিভিন্ন মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে দেন নিষেধাজ্ঞা। সেখানে বাইডেনের অঙ্গীকার দ্রুত মার্কিন ইমিগ্রেশন পলিসি সহজ করার। অন্তত এ কারণে এই প্রেসিডেন্টের সঙ্গে অনেক দেশের সুসম্পর্ক বাড়তে পারে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ব্যয় কমানোর অজুহাতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনেন। জো বাইডেন ক্ষমতায় আসায় এসব সংস্থাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ফের অন্তর্ভুক্তির সম্ভাবনাও জোরদার হয়েছে। আসমাতুলি, নিউজ 24। জো বাইডেনের বিশাল জয়ে যুক্তরাষ্ট্রে তার কর্মী সমর্থকদের পাশে উল্লাসে মেতেছে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা তার অসংখ্য ভক্ত। এশীয় সমর্থকদের আশা যুক্তরাষ্ট্রের বিরাজমান বিভক্তির অবসান ঘটাবেন বাইডেন। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। ধীরে ধীরে পাল্টে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শ্বাসরুদ্ধকর বিশাল জয়ের পর নিউ ইয়র্ক সহ পুরো দেশে আনন্দ ফেটে পড়েন তার কর্মী সমর্থকরা। সেই প্রভাব পড়েছে প্রান্তিক পর্যায়ে। করোনার মাঝে সামাজিক দূরত্ব ভুলে রাস্তায় নেমে আনন্দ উল্লাসে মেতেছে ডেমোক্রেটরা। রিপাবলিকানরাও জয়ের আশা এখনো ছাড়েননি। পাল্টাপাল্টি জয়ের উৎসব পালন করছেন উভয়েই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সুখবরটা প্রথম পেয়েছিলেন নাতনি নওমি বাইডেনের কাছ থেকে। ডেমোক্রেট প্রচার শিবির একটি সূত্রে বলেছে, নওমি জো বাইডেনকে জানিয়েছিলেন নির্বাচনে তিনি জিতে গেছেন। পরে বাইডেনের সাথে একটি ছবি টুইটারে পোস্ট করেন নওমি। এদিকে যুক্তরাষ্ট্রের 46তম এই প্রেসিডেন্টের জয় নিশ্চিতের পরই স্বস্তি প্রকাশ করেন কিউবা ও ভেনেজুয়েলার সাধারণ মানুষ। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের টিকিট না পাওয়ায় আপ্লুত উত্তর ও দক্ষিণ কোরিয়া, হংকং, চীন সহ এশিয়াও। তবে জো বাইডেনকে অভিবাদন জানাননি মেক্সিকোর প্রেসিডেন্ট। তার মত, আমেরিকা বৈধ মেক্সিকানদের ফিরিয়ে নেয়ার। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নির্বাচিত হওয়ায় কামালার নানির বাড়ি ভারতের চেন্নাইয়ে পূজা অর্চনা ও আতশবাজি পুড়িয়ে আনন্দ উল্লাস আর হইচই মেতেছেন তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। বিজয় উল্লাসে যখন মত্ত গোটা ডেমোক্রেট শিবির, সে সময় রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত ছিলেন গলফ খেলায়। পরাজয় নিশ্চিত জেনেও জয়ের আশা ছাড়ছেন না রিপাবলিকানরা। সোমবার থেকে শুরু হচ্ছে আইনি চ্যালেঞ্জ। এরই মাঝে একে একে অনেকেই ছেড়ে যাচ্ছেন ট্রাম্প শিবির, আর নিশ্চুপ রয়েছে ট্রাম্প পরিবারের অনেক সদস্য। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ইতিহাসে বলা হয়, রোম নগরী যখন আগুনে পুড়ছিল তখন বাঁশি বাজাচ্ছিলেন রোম সম্রাট নেরো। পেনসিলভেনিয়ায় জয়ের মধ্যে দিয়ে ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন, তখন নিজের গলফ ক্লাবে গলফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফল ঘোষণার কিছুক্ষণ আগেই নিশ্চিত পরাজয় জেনেও নিজেকে বিপুল ভোটে জয়ী ঘোষণা করে গলফ খেলতে রওনা দেন তিনি। এদিকে পরাজয় নিশ্চিত জেনেও ট্রাম্প শিবির এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত। নির্বাচনে বাইডেনকে জয়ী ঘোষণার পর ফিলাডেলফিয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন, নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে তারা সোমবার থেকে আইনি লড়াই শুরু করবেন। মূলত আমরা যে পরিমাণ ভোটে এগিয়েছিলাম তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না।
ট্রাম্পও বিশ্বাস করছেন না নির্বাচন শেষ, কিন্তু এর মাঝেই একে একে অনেকে ছেড়ে যাচ্ছেন ট্রাম্প শিবির। এমনকি ট্রাম্পের কন্যা ইভাঙ্কা থেকে শুরু করে মেলানিয়া ট্রাম্পও নির্বাচন সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। টুইট কিংবা ইনস্টাগ্রামে রয়েছে তারা নিশ্চুপ। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে বিভিন্ন শহরে বিক্ষোভ করতে দেখা গেছে ট্রাম্প সমর্থকদের। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্র্যাট সরকারের পররাষ্ট্রনীতি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইতিবাচক প্রভাব বয়ে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আরও জোরদার হবে। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি এবং রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা অব্যাহত থাকার পাশাপাশি বাইডেনের অভিবাসন নীতিতে প্রবাসী বাংলাদেশিরাও সুবিধা পাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্র্যাট সরকারের অন্যতম পররাষ্ট্রনীতিই হবে ট্রাম্পের একঘরে করে ফেলা যুক্তরাষ্ট্রকে পুনরায় বিশ্বের কাছে তুলে ধরা, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন। অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাট সরকারের ঐতিহাসিকভাবে চলে আসা উদার নীতিতে প্রবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন বলছেন এই বিশ্লেষক। ইলিগাল ইমিগ্রেন্ট এই দেশে সম্ভবত 11 মিলিয়নের বেশি একটু হতে পারে। এদেরকে বহিষ্কার না করা, ডিপোর্ট না করার ক্ষেত্রে উনি নমনীয় নিচ্ছেন। বাংলাদেশেরও সম্ভবত কিছু কয়েক হাজার ইলিগাল ইমিগ্রেন্ট থাকতে পারে, তাদের ক্ষেত্রে তিনি সম্ভবত অন্যান্যদের ক্ষেত্রে যদি নমনীয় নীতি নেন, সহনশীল নীতি নেন, তার দ্বারাই বাংলাদেশিরা সাউথ এশিয়ানরা উপকৃত হবে। চীনকে টেক্কা দিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের প্রক্রিয়া আরও জোরালো হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রোহিঙ্গা ইস্যুতে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র লার্জেস্ট ডোনার পার্টনার হিসেবে কাজ করছে। রোহিঙ্গা বিষয়ে এক ধরনের নীতিগত পরিবর্তন আসতে পারে, সেটা বাংলাদেশের ফেভারেই যাবে। চীন ওভারনাইট একটা বৃহৎ শক্তি হয়ে মাথা ব্যথার কারণ হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। ভারতকে এই অঞ্চলের মোড়ল করে বাংলাদেশকে তার নীতি অনুসরণ করার জন্য, তার স্বার্থ দেখার জন্য, সেটার থেকে সম্ভবত বাইডেন সরে আসবেন। এটা বাংলাদেশের জন্য একটা নিট লাভ হবে বলে আমার ধারণা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, বিশেষ করে আরএমজি সেক্টরে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের অর্থনীতির জন্য বেনিফিশিয়াল হবে। সাম্প্রতিককালে ভৌগোলিক অবস্থান ও বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। জো বাইডেনের বিজয় দেশে দেশে গণতন্ত্রহীন কর্তৃত্ববাদী সরকারগুলোর জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে বলে মনে করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জো বাইডেনের বিজয়কে এভাবেই দেখছে তার দল। রবিবার নিজ বাসায় এক প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার নিয়ে নিউজ 24-এর কাছে তার দলের এই মনোভাব তুলে ধরেন তিনি। জো বাইডেনের নির্বাচনটা সে যে ধরনের যেভাবে নিজেকে প্রজেক্ট করেছে, তার ভবিষ্যৎ নীতিমালা সবকিছু চিন্তা করে ভেবে, সেটা কিন্তু কর্তৃত্ববাদী সরকারদের প্রতি একটা মেসেজের মতো আমি ধরে নিতে পারি। এবং সেই জন্য আমরাও আনন্দিত যে একজন ডেমোক্র্যাট, একজন পরস্পরকে সম্মান করার মতো ব্যক্তি, ধর্ম বর্ণ নির্বিশেষে, এইটাই কিন্তু সকলের কাম্য, বিশ্ববাসীর কাম্য। সেই জন্য বিশ্ব আনন্দিত হয়েছে আমি মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মোকাবেলা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি দুটোই একসাথে চালিয়ে যেতে হবে। ফরিদপুর, মাদারীপুর এবং মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে একথা বলেন তিনি। এ সময় বঙ্গবন্ধুর আদর্শে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আলো জ্বলবো, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, 97% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ইনশাল্লাহ আমরা 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন পালন করব, প্রত্যেকের ঘরেই কিন্তু আলো জ্বলবে। এভাবে সব ক্ষেত্রেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই ক্ষেত্রে এর গতিটা আমাদের অব্যাহত রাখতে হবে। একদিকে করোনা ভাইরাস যেমন মোকাবেলা করব, অপরদিকে আর্থসামাজিক উন্নয়নটা যাতে হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ইয়াবা পাচার বন্ধে বিজেপিকে আরও সক্রিয় করা হয়েছে, একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর এয়ার উইং এর জন্য কেনা নতুন দুটি হেলিকপ্টারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরো বলেন, বর্ডার গার্ড বাংলাদেশকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করছে সরকার। শালি জয় রিপোর্ট।
সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের সামর্থ্য বাড়াতে এর এয়ার উইংয়ে যুক্ত হল নতুন দুটি MI-71 হেলিকপ্টার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং আব্দুর রৌফের নামে নামকরণ করা হয়েছে হেলিকপ্টার দুটির। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাহিনীর আধুনিকায়ন এবং সদস্যদের পেশাগত উন্নয়নে কাজ করছে সরকার। বিজিবির জন্য অত্যাধুনিক দুটি ফার্স্ট ক্রাফট সমুদ্রগামী 7টি অত্যাধুনিক হাই স্পিড বোট, দুটি মেরিন এবং দুটি ট্রেইলার ক্রয়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবন সংলগ্ন জলসীমায় কার্যকরী টহল পরিচালনার পাশাপাশি মিয়ানমার সীমান্তে এসব উন্নত নৌযান মোতায়েন করে নাফ নদী ও সাগর উপকূলে ইয়াবা পাচার ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি অধিক কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। 225 বছরের ঐতিহ্যবাহী এই বাহিনীতে 2009 সালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য সবাইকে সচেতন করে দেন সরকার প্রধান। মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত, এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। ভবিষ্যতে আমি আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমানা নির্ধারণের উদ্যোগ নেন বঙ্গবন্ধু, আর তা বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার। অন্য কোন সরকারই এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি। কর্মকাণ্ড আরো গতিশীলতা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। শুরু হলো দেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অধিবেশনে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যা 6টায় শুরু হয়। বিশেষ অধিবেশন হলেও এই প্রথম কার্যদিবস চলবে সাধারণ অধিবেশনের মতো। অধ্যাদেশ উপস্থাপন, কয়েকটি খসড়া আইন ও বিলের প্রতিবেদন উপস্থাপনের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার বিশেষ অধিবেশনে সবাইকে স্বাগত জানান। বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম 9 নভেম্বর শুরু হবে। ওই দিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এছাড়া সংসদ নেতা শেখ হাসিনা সহ সংসদ সদস্যরা আলোচনার মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধা জানাবেন। আমি নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ অধিবেশনে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধন কল্পে আনিত একটি বিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 এই মহান সংসদে উত্থাপনের অনুমোদন প্রার্থনা করছি মাননীয় স্পিকার। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 আগামী 7 দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। দেশে করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6067। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12760টি। এর মধ্যে নতুন শনাক্ত 1474। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 4,20,238। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1577 জন। মোট সুস্থ 3,38,145 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গবেষণা বলছে করোনায় 100 জনের মধ্যে নতুন করে গরিব হয়েছেন অন্তত 22 জন, আর আয় কমেছে শতকরা 84 জনের। অর্থনীতিবিদরা বলছেন, এই বিপুল সংখ্যক মানুষকে আগের অবস্থানে ফেরাতে নির্দিষ্ট পরিকল্পনা ও সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। সারোয়ার শরীফ পেশায় নতুন চা পানের দোকানি, 4 মাস ধরে শুরু করেছেন। বেশভূষায় এখনো পুরোপুরি চা দোকানি হয়ে উঠতে পারেননি, কারণ করোনার আগে তিনি শিক্ষক ছিলেন। 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বেসরকারি স্কুলের গণিতের শিক্ষক। আমার ঘরে বাজার ছিল না, 1 মাসও বাজার ছিল না। এর জন্য লজ্জায় কারো কাছে আমি যাইনি। অসহায় হয়ে কষ্ট হয়ে আজকে আমি একজন গ্রাজুয়েট পার্সন হয়ে আমি আজকে চায়ের দোকান করি। করোনার কারণে স্কুলটি বন্ধ, মুখরিত ক্লাসরুমগুলো এখন ধুলিমলিন, নিস্তব্ধ। টিকে থাকার জন্য চালিয়ে নেয়ার দশা। শুধু এমন একটি প্রতিষ্ঠান নয়, সব প্রতিষ্ঠানই বন্ধ। কিন্তু নন এমপিও বেসরকারি স্কুলগুলোর অবস্থা করুন, কারণ বেতনের টাকায় তাদের সব ব্যয় চলত। তাই তারাও এখন নতুন গরিবের তালিকার পথে।
2 লক্ষ টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগে, এই প্রতি মাসে এই 2 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিতে যাইয়া আমাদের খুবই কষ্ট হচ্ছে। অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্ট থেকে টাকা হয়েছে, তার ডিপিএস ছিল, ডিপিএস ভেঙেছি। এক হলো আমরা টিচারদের বেতন দিতে পারছি না, বাড়িওয়ালাকে আমরা ভাড়া দিতে পারছি না, আমরা নিজেরাও চলতে পারছি না। ফ্ল্যাটটা এখনো কমপ্লিট হয় না, আমি এখনো উঠিও নাই। ফ্ল্যাটটা শেষ পর্যায়ে ছিল, সেই পর্যায়ে এসে জুলাই মাসে আমার ফ্ল্যাটটি বিক্রি করে দিই। পেশায় এই বাইক রাইডারও করোনার আগে ছিলেন ইংরেজির শিক্ষক, কিন্তু করোনার ধাক্কায় তিনি এখন নতুন গরিবের তালিকায়। পরিবার নিয়ে টিকে থাকার সংগ্রামে লড়ছেন নতুন পেশায়। বাবা মা ভাই বোনের ভরণ পোষণ দিতে পারে না, সেই সার্টিফিকেট কোনো মূল্য নেই। অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি আগে কি করতেন, বলতেও লজ্জাবোধ করি যে আমি একজন শিক্ষক। করোনার দীর্ঘমেয়াদী ধাক্কায় এমন গল্প এখন অসংখ্য। করোনা যেসব মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদেরকে এক ধাক্কায় দারিদ্র্যসীমার নিচে নামিয়েছে, তাদেরকে জীবন জীবিকার মূল স্রোতে যুক্ত করতে হলে প্রয়োজন সামাজিক নিরাপত্তা বলয় আরও বাড়ানো। তারা এখন দারিদ্র্যের নিচে পড়ে গেছে, এদেরকে আমরা বলছি নতুন দরিদ্র। এই নতুন দরিদ্রদের সংখ্যা বেশ বড় এবং এদের ব্যাপারে চিন্তা ভাবনা নতুন করে শুরু করাটা খুব জরুরি। ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যেতে পারে, সেখানে সরকারি বিভিন্ন বিনিয়োগ বাড়িয়ে বিনিয়োগের মাধ্যমে তাদের কর্মসংস্থান করা যেতে পারে, লক্ষ্য নির্দিষ্ট ক্যাশ ট্রান্সফার তাদের জন্য করা যেতে পারে। বিশ্লেষকরা বলছেন করোনায় বাংলাদেশের তরুণদের মধ্যে বেকারত্বের হার দ্বিগুণ হয়েছে। মানুষকে নিঃস্ব করে দেয়া এই সংকট মোকাবেলায় তাই প্রয়োজন স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধান। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। পুলিশের কড়াকড়ি অবস্থানের মুখে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে যেতে বাধ্য হন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। অবরোধের এক পর্যায়ে রোববার বেলা 1:45টার দিকে পুলিশ শক্ত অবস্থান নেয়। তখন অবরোধকারী মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের রাস্তা ছেড়ে দেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনের কাছে স্মারকলিপি দিতে যান। এর আগে করোনাকালে সেশন জটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের একাংশ বেলা 11:30টার দিকে শাহবাগ মোড়ের রাস্তা আটকে অবস্থান নেন। শতাধিক শিক্ষার্থীর অবরোধে শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। আমরা কখনোই বনসই দিয়ে পরীক্ষা দেব না। যদি আমাদের পরীক্ষা দিতে হয় তাহলে যেন আমাদের কর্তৃপক্ষ যেন এই পুরো দায়িত্বটা কর্তৃপক্ষ নেয়। বারবার রিকোয়েস্ট করেছি, তারপরে তার রাস্তা ছাড়তে যাচ্ছে না। তবে নগরবাসীর জীবনযাত্রা নির্বিঘ্ন রাখার জন্য যা করার দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী মাদক মামলার 5 বছরের সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে না পাঠিয়ে পরিবারের সাথে থেকে সংশোধনের সুযোগ দিলেন উচ্চ আদালত। বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দিয়ে রায় প্রদান করে আসামিকে জেলে না পাঠিয়ে প্রবেশন প্রদান করেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 2015 সালের 23 নভেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় 411 পিস ইয়াবা পাচারের অভিযোগে আসামি মতি মাতব্বরের বিরুদ্ধে মামলা হয়। পরে 2017 সালে ওই মামলায় 5 বছর কারাদণ্ড দেয়া হয় তাকে। আদালতের ওই আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে আপিল করে খারিজ হলে সে আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করে আসামি মতি মাতব্বর। 75 বছর বয়সে মাকে দেখাশোনা করা, ছেলে মেয়ের পড়াশোনা শেষ করা এবং আইন অনুযায়ী বিয়ের বয়স হওয়ার আগে মেয়েকে বিয়ে না দেওয়ার শর্তে মতি মাতব্বরকে 1.5 বছর পর্যন্ত পরিবারের সাথে থাকার সুযোগ দিয়েছেন হাইকোর্ট। সংশোধনই যেহেতু অপরাধ বিচারের মূল উদ্দেশ্য, সাজার মূল উদ্দেশ্য, এই জন্য আদালত বিবেচনা করে তাকে পরিবারের সঙ্গে থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে সংশোধন হওয়ার জন্য সুযোগ দিয়েছে। রিপোর্টে আসামির স্বভাব চরিত্র সম্পর্কে ভালো মন্তব্য করায় আদালত এই রায় দিলেন। 3 মাস অন্তর অন্তর আমরা একটি রিপোর্ট দেব মহামান্য আদালতকে এবং সেই রিপোর্টটি থাকবে যে সেই শর্তগুলো ঠিকঠাক মতো প্রতিপালন করছে কিনা। এর মধ্যে আমরা প্রত্যেক মাসে তার একটি ভিজিট থাকবে। বাংলাদেশের ইতিহাসে বিশেষ আইনে প্রবেশনের সুযোগ দিয়ে এটাই প্রথম রায় দিলেন হাইকোর্ট। এর আগে 2017 সালে হাইকোর্ট তাকে জামিন দেয়। বিচারিক আদালত সাজা দেওয়ার পর 20 মাস কারাভোগ করে আসামি মতি মাতব্বর। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন
বগুড়ার শাহজাহানপুরের অসহায় নারী জায়েদা। শনিবার শুভ সংঘের মাধ্যমে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ওই বৃদ্ধার হাতে বসুন্ধরা চেয়ারম্যানের পক্ষে ছাগল, হাঁস মুরগি এবং নগদ টাকা তুলে দেন। স্থায়ী নিবাসের আশ্বাস পেয়ে খুশি জায়েদা। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শাহজাহানপুর উপজেলার মাঝিরা দক্ষিণ পাড়ায় সিমেন্টের প্লাস্টিকের বস্তাটা নিয়ে ছোট্ট ঝুপড়ি ঘরে থাকতেন সহায় সম্বলহীন জায়েদা। সারাদিন ঘুরে শাক কচু সংগ্রহ করে বাড়ি বাড়ি বিক্রি করে যা পেতেন তা দিয়েই চলত তার সংসার। দৈনিক কালের কণ্ঠে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে অসহায় নারীর ঘর নির্মাণ সহ জীবন ধারণে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। শনিবার চেয়ারম্যানের পক্ষে উপহার সামগ্রী নিয়ে জায়েদার বাড়িতে যান দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। জায়েদাকে আমরা দুটো ছাগল এবং দুটো মুরগি, দুটো হাঁস দিয়েছি ডিম পাড়ার মতো। ছাগলগুলো বড় হলেও তার সে ব্যাপকভাবে উপকৃত হবে। আমাদের শুভ সংঘকে সবসময় প্রমোট করেন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান এবং জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ওই বৃদ্ধাকে সহযোগিতার আশ্বাস দেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীতে আবাসিক ভবনের উচ্চতা কতটুকু রাখা হবে তা এখনো নির্ধারণ হয়নি। ড্যাপের আওতায় নতুন ভবনের উচ্চতা কত হবে তা নির্ধারণের জন্য সামগ্রিক পরিকল্পনা হলেও রয়েছে ভিন্ন মত। এ অবস্থায় ঢাকায় বহুতল ভবনের উচ্চতা নির্ধারণে আরও 2 মাস সময় দিয়েছে সরকার। সচিবালয়ে রোববার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে পুনর্গঠিত ড্যাপ কমিটির প্রথম সভায় এ সময় বাড়িয়ে দেওয়া হয়। তিনি সবাইকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান। নিয়মের বাইরে কাউকে শ্রেণী পরিবর্তন বা অবকাঠামো নির্মাণ করতে দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। স্টার গ্রুপের 7টি চ্যানেল অনির্দিষ্টকালের জন্য পরিবেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব ঐক্য পরিষদ। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেয়। চ্যানেলগুলোর বাংলাদেশি পরিবেশকের সঙ্গে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোয়াব এসব চ্যানেল বন্ধ রাখবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বুধবার থেকে বাংলাদেশের স্টার গ্রুপের ওই চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটররা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কোয়াবের সাবেক মহাসচিব নিজাম উদ্দিন মাসুদ। সমস্যা সমাধানে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয় সংবাদ সম্মেলনে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি SM আনোয়ার পারভেজ। একটি মহল স্টার গ্রুপের চ্যানেল বন্ধের নীল নকশা করছে বলে দাবি করেছে কোয়াব সমন্বয় কমিটি ও মুক্তধারা ফাউন্ডেশন। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা তাদের অবস্থান তুলে ধরেন। কোয়াব সমন্বয় কমিটি ও মুক্তধারা নেতারা বলেন, পে চ্যানেল ডিস্ট্রিবিউটরের মদতপুষ্ট কিছু কেবল অপারেটরদের সিন্ডিকেট স্টার গ্রুপ চ্যানেল বয়কটের ঘোষণা দেয়। সারা দেশে করোনার মধ্যেও কেবল অপারেটররা কাজ করেছেন গ্রাহকদের জন্য। বৈধ কমিটি না থাকার পরও প্রশাসন দিয়ে পরিচালিত কোয়াবের নীল নকশার অবসানের কথা বলেন কোয়াব সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল এবং মুক্তধারা ফাউন্ডেশনের মহাসচিব এনামুল হাফিজ ছোটন। এবার এফার্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গুগল, ইয়াহু, ফেসবুক, ইউটিউব, অ্যামাজন সহ ইন্টারনেট ভিত্তিক সব ধরনের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন, ডোমেইন বিক্রি, লাইসেন্স ফি সহ সব ধরনের লেনদেন থেকে উৎসে কর, শুল্ক সহ রাজস্ব আদায়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাদের বকেয়া শুল্ক আদায়ের নির্দেশও দেওয়া হয়েছে। জনস্বার্থে করা রিট আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার এর রায় দিয়েছেন বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ। এবারে খেলার খবর। করোনা ভাইরাসে আক্রান্ত জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, যে কারণে মিস করতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগ।
পিএসএল খেলতে নিয়ম অনুযায়ী করোনা ভাইরাস পরীক্ষা করাতে গিয়ে এই তথ্য জানা যায়। 2 দফায় পজিটিভ এসেছে বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের কোভিড পরীক্ষার ফল। বাফুফে কমিটি কিংবা সভাপতি গিয়ে মাঠের খেলা জেতাতে পারবে না। সকল সুবিধা দেওয়ার পর মাঠে পারফর্ম করার দায়িত্ব খেলোয়াড়দের। পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও মাঠের ফলাফল ভালো না হলে গণমাধ্যমের কাছে ফুটবলারদের জবাবদিহি করা উচিত বলে জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেই সঙ্গে তিনি আরও জানান, এত অল্প সময়ের মধ্যে ফুটবলারদের ফিটনেস শতভাগ ফিরিয়ে আনা কঠিন। আর এই ছিল রাতের সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।